স্থান সোভিয়েত ইউনিয়নের তাশকন্দ। তারিখ 11 জানুয়ারি 1966। সময় ঠিক রাত 1:20। গভীর রাতে আচমকায় দরজায় জোরে জোরে খটখট শব্দ শুনতে পেলেন জে.এন. সহায়। কে ডাকছেন এত রাতে? দরজা খুলে দেখলেন ওপারে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী। তিনি জানালেন তার বুকে ব্যথা হচ্ছে। সহায় ছিলেন লাল বাহাদুর শাস্ত্রীর ব্যক্তিগত সচিব। চোখের সামনে দেখেছিলেন 1:30 বাজতে না বাজতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শাস্ত্রীজি। পাকিস্তানের সঙ্গে শান্তি চুক্তি সই করার পরের দিনই তিনি প্রয়াত হন। আর আশ্চর্যের বিষয়, তার মৃত্যুর কোনো তদন্তই হয়নি। এটাই হলো লাল বাহাদুর শাস্ত্রীর রহস্যময় মৃত্যুর গল্প। সরকার মনে করেছিল কোনো অনুসন্ধানের প্রয়োজন নেই। যখন ইন্দিরা গান্ধীকে শাস্ত্রীর মৃত্যুর বিষয়ে জিজ্ঞেস করা হয়েছিল, তার উত্তর ছিল, সব রেকর্ডই বলছে শাস্ত্রীর মৃত্যু স্বাভাবিক মৃত্যু ছিল, হার্ট অ্যাটাকেই তিনি মারা গিয়েছিলেন। অনেক মহল দাবি করে তাশকন্দে স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বসুর সাথেও দেখা করেন লাল বাহাদুর শাস্ত্রী। এজন্যই কি খুন হতে হয় তাকে? আপনি যদি এই কাহিনীর অজানা দিক জানতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে আমাদের চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে জানান নিজেদের মতামত। নমস্কার, আমি শুভ্র চট্টোপাধ্যায় আর আপনারা দেখছেন মাধ্যম। গান্ধী পরিবারের সাজানো নায়ক নয়, ভারতের প্রকৃত নায়কদের গল্প আপনাদের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। 1964 সালে লাল বাহাদুর শাস্ত্রী ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী হন। দেশকে হোয়াইট রেভলিউশনের দিশা দেখিয়েছিলেন তিনি। এরপরে 1965 সালে শুরু হয় ভারত ও পাকিস্তানের যুদ্ধ। যুদ্ধ শেষ করতে সোভিয়েত ইউনিয়ন মধ্যস্থতা করে। 1966 সালের 4 থেকে 10 জানুয়ারি পর্যন্ত সোভিয়েত ইউনিয়নের তাশকন্দে একটা বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকের উদ্দেশ্য ছিল ভারত ও পাকিস্তানের মধ্যে একটা স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা। বৈঠকে অংশ নিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী এবং পাকিস্তানের রাষ্ট্রপতি মোহাম্মদ আইয়ুব খান। গোটা বৈঠক পরিচালনা করেছিলেন সোভিয়েত ইউনিয়নের প্রধানমন্ত্রী অ্যালেক্সি কোসিগিন। এটা ছিল ঠান্ডা লড়াইয়ের যুগ, যখন রাশিয়া ও আমেরিকা এই দুই দেশই নিজেদের প্রভাব গোটা বিশ্বে বাড়ানোর চেষ্টা করছিল। রাশিয়া প্রমাণ করতে চেয়েছিল যে তারাও বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারে। তাই রাশিয়া শাস্ত্রীজি ও পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট আইয়ুব খানকে তাশকন্দে আলোচনার জন্য ডাকে। তাশকন্দে সিদ্ধান্ত নেওয়া হয় উভয় দেশই 5 আগস্ট 1965 থেকে নিজেদের পূর্বতন অবস্থানেই ফিরে যাবে। চুক্তিটি সই হওয়ার ঠিক পরের দিনই লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যু ঘটে। পরদিন সকালে কুয়াশাঘন বিমানবন্দরে এসে পৌঁছায় তার মৃতদেহ। উপস্থিত সকলেরই চোখে একটা জিনিস ভাসল, যে প্রৌঢ় মানুষটির সমস্ত শরীর নীল হয়ে গিয়েছে। প্রশ্ন উঠতে শুরু করলো, তবে কি হার্ট অ্যাটাক নয়, বিষ প্রয়োগ করেই খুন করা হয়েছে লাল বাহাদুর শাস্ত্রীকে? আজও রহস্যে ঢাকা মানুষটির মৃত্যু। কিভাবে মৃত্যু হয়েছিল শাস্ত্রীজি? যদি সত্যিই তাকে হত্যা করা হয়ে থাকে তাহলে কারা রয়েছে এর পিছনে? বিষয়টি নিয়ে জলঘোলা কম হয়নি। এমনকি ইন্দিরা গান্ধীর দিকেও অভিযোগের আঙুল তুলেছেন কেউ কেউ। এ বিষয়ে কথা বলতে গেলে আগে সময়টাকে বোঝা প্রয়োজন। গত শতকের 6-এর দশক, সদ্য মৃত্যু হয়েছে জওহরলাল নেহরুর। ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী হয়েছেন লাল বাহাদুর শাস্ত্রী। যদিও তিনি চেয়েছিলেন ইন্দিরা গান্ধী কিংবা জয়প্রকাশ নারায়ণ, এই দুইজনের মধ্যে যে কোনো একজনকে প্রধানমন্ত্রী হিসাবে বেছে নেওয়া হোক। তবে তাঁরা নন, এমনকি মোরারজি দেশাই, যিনি সেই সময় প্রধানমন্ত্রিত্ব পেতে নাকি মরিয়া হয়ে উঠেছিলেন, তিনিও নন। প্রধানমন্ত্রী হয়েছিলেন লাল বাহাদুর শাস্ত্রী। কিন্তু মাত্র বছর 2-এর মধ্যেই প্রয়াণ ঘটল তাঁর, তাও বিদেশের মাটিতে। মনে রাখতে হবে, প্রধানমন্ত্রী হওয়ার পরই তাঁকে পাকিস্তানের সঙ্গে যুদ্ধে লড়তে হয়েছিল। 1965 সালে ভারত পাক লড়াইয়ে শেষ পর্যন্ত জয়ী হয় নয়াদিল্লি, আর দুই দেশের মধ্যে সন্ধি প্রস্তাব স্বাক্ষরিত হওয়ার স্থান হিসাবে নির্বাচিত হয় রাশিয়া। আসলে কোনো নিরপেক্ষ দেশেই এই চুক্তি হওয়ার বিষয়টি আগেই স্থির করা হয়েছিল।
অগত্যা 1966 সালের 10 জানুয়ারি সেই চুক্তিতে স্বাক্ষর করতে রাশিয়ায়, তৎকালীন যার নাম ছিল সোভিয়েত ইউনিয়ন, সেখানে উপস্থিত হন লাল বাহাদুর শাস্ত্রী ও পাক রাষ্ট্রপতি মোহাম্মদ আইয়ুব খান। বিকেলের মধ্যে চুক্তি সইও হয়ে যায়। সন্ধ্যায় এক পার্টিতে হাসি মুখে কথা বলতে দেখা যায় দুই রাষ্ট্রনেতাকে। তখনও পর্যন্ত সব ঠিকঠাক। সেই সময় কার পক্ষেই বা কল্পনা করা সম্ভব আর কয়েক ঘন্টার মধ্যেই মারা যাবেন লাল বাহাদুর শাস্ত্রী? সেদিন রাতে কী খেয়েছিলেন প্রধানমন্ত্রী? যেহেতু পার্টিতে সামান্য খাবার খেয়েছিলেন, তাই পরে আর বিশেষ কিছু খাওয়ার ইচ্ছা ছিল না শাস্ত্রীজির। কিন্তু শেষ পর্যন্ত তিনি পালং শাকের তরকারি খেয়েছিলেন, পরে এক গ্লাস দুধ খান। আর এই রান্নার দায়িত্বে ছিলেন মোহাম্মদ জান ও এক রুশ রাঁধুনি। আশ্চর্যের বিষয় হলো, তার আগের 20 বছর শাস্ত্রীকে খাবার রেঁধে দিতেন রামনাথ। সেই 2 দশকের সঙ্গী সেদিন রান্নার দায়িত্ব পাননি। রহস্যের কুয়াশায় ঢাকা এই বিষয়টিও আজও। এরপর নাকি লাল বাহাদুর শাস্ত্রীর সঙ্গে ফোনে কথা হয় তাঁর পরিবারের। কথা হয় দিল্লি থেকে পিএমওর দপ্তর থেকে ফোন করা তাঁর এক ব্যক্তিগত সচিব BS ভেঙ্কটরমণের। 2 ক্ষেত্রেই নাকি প্রবীণ নেতা জানতে চেয়েছিলেন তাসখন্দের এই চুক্তিকে দেশবাসী কিভাবে নিচ্ছে। জবাব একটাই পেয়েছিলেন, গোটা দেশ এ বিষয়ে লাল বাহাদুরের সিদ্ধান্তের পাশেই রয়েছে। এগুলি শুনে কিছুটা আশ্বস্ত হন তিনি। এভাবেই রাত ঘনায়, আর তারপর আচমকাই অসুস্থ বোধ করতে থাকেন তিনি। যে কথা শুরুতেই বলা হয়েছে, রাশিয়ার এক চিকিৎসক দ্রুত তাকে দেখতে আসেন, আর তারপর তিনি চিকিৎসা শুরু করতে না করতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী। শোনা যায় তিনি নাকি বারবার ইঙ্গিত করছিলেন তার বিছানার পাশে রাখা জলের ফ্লাক্সটির দিকে। তাহলে কি সেই ফ্লাক্সেই বিষ মেশানো হয়েছিল? আবার দুধ খাওয়ার পর থেকেই অস্বস্তি শুরুর কথাও জানা যায়। এই দুইয়ের মধ্যে কোনো একটাতে বিষ মেশানো হয়েছিল, এমন জল্পনা আজও রয়েছে, এমন গুঞ্জন আজও রয়েছে। কিন্তু লাল বাহাদুর শাস্ত্রীকে যদি খুন করা হয়ে থাকে সত্যি করে, তাহলে এর পিছনে কাদের হাত থাকতে পারে? এই বিষয়ে অনেকেই ইন্দিরা গান্ধীর কথা বলেন। প্রধানমন্ত্রীর কুর্সির দিকে তাকিয়ে তিনি ষড়যন্ত্র করেছিলেন এমন যুক্তিও কেউ কেউ দেখান। অনেকেই সন্দেহ করেন তাকে, যদিও কিছু প্রমাণ করা যায়নি। তবে তৎকালীন সোভিয়েত ও আমেরিকা 2 দেশের কিন্তু মোটিভ ছিল। 1965 সালে ভারত ও পাকিস্তানের যুদ্ধে বেশ অস্বস্তিতে পড়েছিল সোভিয়েত ইউনিয়ন। যদিও ভারতের সঙ্গে তাদের বন্ধুত্বই ছিল, কিন্তু কূটনৈতিক দিক থেকে সেই সময় ইসলামাবাদের সঙ্গে তাদের ঘনিষ্ঠতা বাড়ছে। এমনকি যুদ্ধ চলাকালীন ভারতকে সরে দাঁড়ানোর আর্জিও জানিয়েছিলেন সেই সময়ের সোভিয়েত প্রধানমন্ত্রী অ্যালেক্সেই কোজিকিন। কিন্তু লাল বাহাদুর শাস্ত্রী যুদ্ধ থামাননি। শেষ পর্যন্ত ভারতই জয়ী হয় এই যুদ্ধে, এই লড়াইয়ে। এই বিষয়টাকে কি ভালোভাবে মেনে নিয়েছিল সোভিয়েত ইউনিয়ন? এই দিকটা মাথায় রাখলে মনে হতেই পারে হয়তো তারাই এর পিছনে থাকতে পারে। তবে সবচেয়ে বেশি করে উঠে আসে CIA-এর কথা। মার্কিন গুপ্তচর সংস্থার অপারেশন ডিরেক্টর রবার্ট ক্রাউলি কনভারসেশন উইথ দ্য ক্রো নামের এই বইতে দাবি করেছিলেন শাস্ত্রীর মৃত্যুর আসলে খুন, এবং এই চক্রান্ত করেছিল CIA। কিন্তু কেন তারা লাল বাহাদুর শাস্ত্রীকে হত্যা করতে চাইবেন? এর পিছনে অনেকেই মনে করিয়ে দেন ঠান্ডা যুদ্ধের কথা। সোভিয়েতের মাটিতে ভারতের প্রধানমন্ত্রীর মৃত্যু হলে অস্বস্তিতে পড়তে হবে তাদের। এর পাশাপাশি আরও একটা বিষয় রয়েছে, আমেরিকা চায়নি যে ভারত পরমাণু শক্তিধর রাষ্ট্র হয়ে উঠুক। অনেকেরই মতে সেই সময় ভারতের বিজ্ঞানীরা এই বিষয়ে দ্রুত অগ্রসর হচ্ছিলেন, ফলে অচিরেই পারমাণবিক অস্ত্র হাতে চলে আসতে পারে তাদের। এই আশঙ্কা থেকেই কেবল শাস্ত্রীই নয়, বহু ভারতীয় বিজ্ঞানীকেও নাকি খুন করেছিল CIA। এমন ষড়যন্ত্র তত্ত্ব কিন্তু রয়ে গেছে। কিন্তু এইসব রহস্যের আজও কোনো সমাধান হয়নি। কোনো এক অবদ্ধ কারণে বহু প্রশ্নেরই উত্তর আজও মেলেনি। কেন সেই সন্দেহজনক ফ্লাক্সে বিষ রয়েছে কিনা পরীক্ষা করা হয়নি? 2 রাঁধুনি মোহাম্মদ জান ও এক রুশ ব্যক্তিকে নাকি গ্রেফতারও করা হয়।
কিন্তু তারপর তাদের কি হয়েছিল এর কিছুই জানা যায় না। এমনই নানা প্রশ্নের কুয়াশায় আজও ঢাকা লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যু রহস্য। আর একটা কথা শোনা যায়, পরিবারের সঙ্গে কথা বলার সময় নাকি প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী দাবি করেছিলেন যে তিনি এক অদ্ভুত খবর পেয়েছেন যা জানলে গোটা দেশ অবাক হয়ে যাবে। কি ছিল সেই খবর? এও এক রহস্যে মোড়া বিষয় যার কোনো কিনারা হয়নি। এর সঙ্গেও কি ছিল শাস্ত্রীর মৃত্যুর কোনো যোগ? কেন বলছে এই কথাগুলো শুনুন। টাইমস অফ ইন্ডিয়া, এবিপি নিউজ, ইকোনমিক টাইমস সহ একাধিক সংবাদ মাধ্যমে 2015 সালে একটা প্রতিবেদন প্রকাশিত হয়। ওই রিপোর্টগুলি অনুযায়ী এক ব্রিটিশ ফরেন্সিক বিশেষজ্ঞের ফেস ম্যাপিং বিশ্লেষণে দেখা গিয়েছে 1966 সালে তাশখন্দে লাল বাহাদুর শাস্ত্রীর পাশে যে রহস্যময় ব্যক্তিকে ছবিতে দেখা যায় তার মুখাবয়ব নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে বিস্ময়করভাবে মিলে যায়। এই প্রতিবেদনগুলি অনুযায়ী বিশেষজ্ঞ নীল মিলার জানিয়েছেন ফেস ম্যাপিং বিশ্লেষণে চোখ, নাক, কান, ঠোঁট, কপাল ও চিবুকে স্পষ্ট সাদৃশ্য পাওয়া গেছে। এতেই ধারণা জোরালো হয়েছে যে তাশখন্দ ম্যান এবং নেতাজি একই ব্যক্তি হতে পারেন। গবেষকরা এরপরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনুরোধ জানান যে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আলোচনায় এই বিষয়ে সত্য প্রকাশের জন্য। রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে যে শাস্ত্রীজির পরিবারের দাবি তাশখন্দ সফরে তিনি নাকি নেতাজির সঙ্গে কথা বলেছিলেন। মৃত্যুর ঠিক 1 ঘন্টা আগে ফোনে শাস্ত্রীজি বলেছিলেন দেশে ফিরে এমন কিছু বলবেন যা সবাইকে অবাক করে দেবে। 2015 সালে এই ফরেন্সিক বিশ্লেষণটি পরিচালনা করেছিলেন ভারতীয় বংশোদ্ভূত ডাচ নাগরিক সিদ্ধার্থ সাতভাই। তবে কি নেতাজি জীবিত আছেন এবং তিনি রাশিয়াতে রয়েছেন এটা জানার জন্যই তাকে খুন হতে হলো? এর উত্তর আজও আমরা খুঁজে চলেছি। কেমন লাগলো আমাদের প্রতিবেদন জানাতে ভুলবেন না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম। गरीबी मिटेगी, समृद्धि बढ़ेगी। यही संकल्प है प्रधानमंत्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री मोहन यादव का। गरीब कल्याण मिशन से मध्य प्रदेश ने उठाया है ऐतिहासिक कदम। संबल 2.0 के तहत 1.75 करोड़ श्रमिकों का पंजीयन और गिग वर्कर्स भी अब लाभान्वित। हजारों श्रमिक परिवारों को 224 करोड़ का भुगतान। 39 लाख लोगों को मिला भू अधिकार पत्र, देश में प्रथम स्थान। 8 लाख छोटे व्यापारियों को मिला ऋण सहयोग। 56 लाख पेंशनधारियों को हर माह 4000 करोड़ से अधिक राशि और 45 लाख परिवारों को मिला पक्का घर। अब हर नागरिक की सुविधा के लिए शुरू होगी मुख्यमंत्री सुगम परिवहन सेवा। प्रधानमंत्री मोदी जी और मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में मध्य प्रदेश तेजी से बढ़ रहा है गरीबी मुक्त और आत्मनिर्भर भविष्य की ओर।